নবনীর কাছে এই মুহূর্তটা অলৌকিক ঠেকল। সে কি ভুল দেখেছে? ঝাপসা বৃষ্টির আবরণের সামনে বসা মানুষটা কি সত্যিই দিব্য তালুকদার, নাকি মনের কোনো গহীন কোণ থেকে উঠে আসা বিভ্রম? নবনীকে দেখা মাত্রই দিব্য উঠে দাঁড়ালো। তার দীর্ঘ অবয়ব নিয়ে বড় বড় পদক্ষেপে বৃষ্টির তোড় অপেক্ষা করে এসে এগিয়ে এলো নবনীর দিকে। নবনী তখন এক জীবন্ত পাথরের মূর্তি। ওর ভেতরটা এক অজানা জ্বরে কাঁপছে। দিব্য এসে একদম মুখোমুখি দাঁড়াতে নবনী তড়িত মাথা নিচু করে নিল। ওর মস্তিষ্ক তখন হাজারটা চিন্তা। ক্ষমা কি তার ছাওয়া উচিত? একটা সরি বললে পরিস্থিতির অবসান হবে? কিন্তু আড়ষ্টতা তাকে আষ্টে ফিষ্টে বেঁধে ফেলেছে। মুখ ফুটে একটা শব্দও বেরোচ্ছে না। দিব্য তীক্ষ্ণ দৃষ্টিতে বৃষ্টির জলে শিখতে মানবীকে ফরক করতে লাগলো। নবনীর চোখ দুটো রক্তিম, কান্না করেছে বোঝা যাচ্ছে। বৃষ্টির শীতল স্পর্শে তার গোলাপের পাপড়ির ন্যায় নরম মুষ্টাধর তীর করে কাঁপছে। চারপাশের এই বৈরী আবহাওয়া। দিব্য খুব শান্তভাবে বলল, আই এম সরি। রাগ কি এবার একটু কমেছে? নবনীর হৃৎপিণ্ড যেন এক স্পন্দন মিস করলো। সে চকিতে মুখ তুলে চাইল, এই লোকটা তাকে সরি বলছে, কিন্তু কেন? নবনী নিজেকে দূরে রাখতে পারল না। ভিতরের সমস্ত অভিমান, যন্ত্রণা আর ভালোবাসা ভাত ভেঙে উপচে পড়ল। ছিটকে গিয়ে সামনে থাকা মানুষটার প্রশস্ত বুকে আশ্রয় পড়ল। দু হাতের ঝাপটা ধরে মাথা ঠেকালো সেই উষ্ণ আশ্রয়ে। আসুমকে কে ধাক্কায় দিব্য কিছুটা চমকে উঠল। নিজেকে সামলাতে পিছিয়ে গেল এক পা। চারিদিকে তখন মুষলধারে বৃষ্টি নামছে। আকাশ ভেঙে পড়া জমজম শব্দের উন্মাদনা। সেই প্রবল শব্দের অরণ্য ভেদ করে দিব্য স্পষ্ট শুনতে পেলে নবনীর ফোফানির শব্দ। মেয়েটা অজোরে কাঁদছেন। দিব্য যখন অতি সাবধানে আলতো করে একটা হাত নবনীর মাথায় রাখলো, তখন নবনী ধরা গলায় অভিযোগ করে উঠল, আপনি এখনো জাননি? কেন জাননি? আর আপনি কেন আমাকে সরি বলছেন? হ্যাঁ, বলতে সব আমার ছিল। আমি তো অনেক বড় অপরাধ করেছি। নবনী কাঁদছে। কান্নার ধাক্কায় সে কথা গুছিয়ে বলতে পারছে না। দিব্য কাঁধে হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, শান্ত হও। নবনী কম্পিত গলায় বলল, আমি আসলে ভীষণ ভয় পেয়েছিলাম। এক অদ্ভুত আতঙ্ক আমাকে সারাক্ষণ তাড়া করেছিল। আমার মাথায় তখন কিছুই কাজ করছিল না। আপনাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, অথচ আপনি কি অদ্ভুত নির্বিকার। কিন্তু আমার সারাক্ষণ দুশ্চিন্তা হয়। অদ্ভুত এক ছটফটানি কাজ করে মনের ভেতর। যখন শুনলাম দিয়াকে ওরা তুলে নেওয়ার চেষ্টা করেছে, তখন আমার যে কী লাগছিল তা আপনাকে ভুলে বোঝাতে পারবো না। আমার শুধু মনে হচ্ছিল দিয়াকে নিয়ে আমি অনেক দূরে কোথাও পালিয়ে যাই, ওকে এমন কোথাও লুকিয়ে রাখি যেখানে কেউ ওর ক্ষতি করতে পারবে না। সেই ভয় থেকেই ওকে নিয়ে এখানে চলে এসেছিলাম। বিশ্বাস করুন, আমি ওকে বড্ড ভালোবাসি। ওর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমি শেষ পর্যন্ত কি করলাম? ওই ছোট্ট বাচ্চাটার সাথেই কত বাজে ব্যবহার করলাম। ও নিশ্চয়ই এখন আমাকে ঘৃণা করবে। আমি নিজের হাতে সব নষ্ট করে ফেললাম। আমি কি করব? এক নাগারে কথাগুলো বলে নবনী আবারও কান্নায় ভেঙে পড়ল। দিব্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল নবনী হয়তো অভিমান করে চলে এসেছে, কিন্তু এই অস্থিরতার কথা সে ভাবতেও পারেনি। দিব্য বলল, ইটস ওকে নবনী, আই এম সরি। আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি যে মনে মনে আমাকে নিয়ে এতটা আতঙ্কে ছিলে সেটা আমি ধরতেই পারিনি। তুমি চিন্তা করবে দেখে আমি বলিনি, বাড়িতেও কাউকে বলিনি, শুধু আব্বু জেনে ফেলেছিল। কিন্তু নবনী, আমি কি তোমাকে আগে বলিনি? আমি আর সবার মতো শুধু মেয়ের দেখাশোনার জন্য তোমাকে বিয়ে করিনি। তাহলে তো আমি কাজের লোক রেখে দিতাম। আমার তো যথেষ্ট সামর্থ্য আছে। আমি অনেক ভেবেচিন্তেই তোমাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। আমার কাছে তুমি শুধু দিয়ার জন্য প্রয়োজন নও নবনী। নবনী নিজেকে কিছুটা সামলে নিল। দিব্যর বুক থেকে মাথা সরিয়ে নিয়ে খানিকটা দূরত্ব রেখে দাঁড়ালো। বৃষ্টির জাপটায় চোখ মুখ ধুয়ে যাচ্ছে। বৃষ্টির পানি আর চোখের পানিতে একাকার কঠিন গলায় সে বলল, দয়া করে আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বোলানোর চেষ্টা করবেন না। এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। দিয়ার কথা না হয় বাদে দিলাম, কিন্তু আপনি কি সত্যিই কোনো দিন মন থেকে আমার সাথে সংসার করতে পারবেন? এতদিনেও তো পারেননি। আপনি তো আপুকে ভালোবাসতেন, তাই না? নিজের পছন্দই তো তাকে বিয়ে করেছিলেন। তাকে কি সত্যিই ভোলা সম্ভব? যদি নাই হয়, তবে আমাকে এই মায়ার জালে জড়ালেন কেন? আমি দিয়াকে কিভাবে ছেড়ে দিব? আমি যদি আপনার জীবন রাঙাতে নাই পারি, তবে আমি আপনার কাছে প্রয়োজন ছাড়া আর কি? দিব্যর সোয়াল শক্ত হয়ে এলো। হাতের মুষ্টি বদ্ধ হলো অজান্তে।
গম্ভীর কণ্ঠে বলল, তোমার আপুকে পছন্দ করে বিয়ে করেছিলাম ঠিকই, তবে সেটা ছিল আর 10টা সাধারণ অ্যারেঞ্জ ম্যারেজের মতোই। স্ত্রী হিসেবে তাকে পূর্ণ মর্যাদা দিয়েছিলাম। হয়তো ভালোবাসতাম, আই রিপিট, ভালোবাসতাম। তোমাকে বিয়ে না করলে অন্য কাউকে ঠিকই বিয়ে করতাম, তাকেও ভালোবাসতাম। জীবন তো আর থেমে থাকে না। নবনী চকিতে চাইল দিব্যর দিকে। দিব্যর মুখভঙ্গি এখন কঠোর। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে তার শরীর থেকে পানিকণা গড়িয়ে পড়ছে। তীক্ষ্ণ চোখের মনে জোড়া স্থির হয়ে আছে নবনীর ওপর। নবনী সেই চোখের গভীরে চোখ রেখে কাঁপা গলায় প্রশ্ন করলো, এখন বাসেন না? না হয় ধরলাম আমাকে আপনি ভালোবাসেন না, কিন্তু কাল যদি আমি মারা যাই তখন কি হবে? আপনি কি আবার বিয়ে করবেন এবং কিছুদিন পর তাকেও ঠিক একইভাবে ভালোবাসবেন? কথাটা শোনা মাত্রই দিব্য শিরা উপশিরায় যেন বিদ্রোহ শুরু করলো। জ্বালা ধরালো গায়ে। প্রচণ্ড রাগে চোখ দুটো মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করলো। আচমকা একটানে নবনীকে নিজের বুকের একদম কাছে নিয়ে এলো। নবনী আচমকীয়তায় হকচকিয়ে গেল। দিব্য শক্ত হাতের বাঁধনে সে তখন দিশেহারা। দিব্য নিচু স্বরে দাঁতের দাঁত চেপে বলল, তুমি যদি তোমার আপুর মতো একই কাজ করো তবে প্রয়োজনে আমি ঠিক সেটাই করব। আর যদি মৃত্যুর আগ অবধি শুধু আমার থাকো, তাহলে আমি তোমার মৃত্যুর পর অবধি তোমার থাকবো। সেই সময় যদি 100 বছর দীর্ঘ হয় তবুও। আর আমি সেটা ভাবি, সেটাই করা উচিত বলে মনে করি। আর কিছুই কি তোমার জানার আছে? নবনী এই কথার অন্তর্নিহিত অর্থ ধরতে পারলো না, তবে কিছুটা আঁচ করতে পারলো সে বোকা না। শিউরে উঠল ভিতরে ভিতরে, এমন কিছু কি শুনে ফেলবে যেটা তার শোনা উচিত না। সে বিচলিত হয়ে ভাঙা গলায় বলল, কি আপু কি করেছিল? কি এমন কাজ বলুন? চুপ করে আছেন কেন? নবনী মনে মনে দোয়া করতে লাগলো তেমন কিছু যেন তার শুনতে না হয়। দিব্য বিরক্ত কণ্ঠে বললে তুমি সহ্য করতে পারবে না নবনী, আর আমি সেটা বলতেও চাই না। তবে সত্যিটা হলো, তোমার আপুর সাথে আমার বৈবাহিক সম্পর্ক কখনোই তোমার আর আমার সম্পর্কের মতো ছিল না। সে কেবল পরিবারের চাপে আমাকে বিয়ে করেছিল। তোমার মতো করে এই সংসারটাকে আগলে ধরার চেষ্টা সে কোনো দিন করেনি। যা ছিল আমার তরফ থেকে ছিল। আমি তোমাকে এসব বলতে চাইনি, কারণ সে তোমার বোন, আর আমি অহেতুক কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। তুমি থাকলে আমার সাথে এইভাবেই তোমাকে থাকতে হবে, এভাবেই সংসার করতে হবে, এটাই বাস্তব, আর এটা তোমাকে মানতেই হবে। নবনী আহত গলায় বলল, আর আমি যদি না চাই তবে কি অনায়াসে আমাকে ছেড়ে দিবেন? দিব্য উত্তর এড়িয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, অনেক রাত হয়েছে, দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজেছ তুমি, শরীর খারাপ করবে, এবার ঘরে চলো। নবনী শুনল না। এক হাত দিয়ে দিব্যর শার্টের কলার শক্ত করে চেপে ধরল। তার চোখে অস্থিরতা। দিব্য চোখে চোখ রেখে বলল, এত রহস্য কেন করছেন আপনি? আমার প্রতিটি প্রশ্নের উত্তর চাই। আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, কাল রাতে ফোনে কেন ওভাবে বললেন যে আমি কেন দিয়াকে নিয়ে এলাম, দিয়ে আপনার মেয়ে? এটাই তো আপনার মূল কথা ছিল, তাই না? আমি ভুলটা কি করেছি, কি বলেছি? রিল্যাক্স নবনী, এতটা উত্তেজিত হচ্ছ কেন? নবনীর ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠল, তবে কি করব আমি? ও যদি একা আপনারই মেয়ে হয় তবে আমার অবস্থান কোথায় বলুন? আমি কে? আমি? নবনীর কথাগুলো আর পূর্ণতা পেল না, আর তার অবাধ্য উষ্ঠ ধরেন নালিশগুলো দিব্যর উষ্ঠের নিবিড় সান্নিধ্যে মাঝপথে থমকে গেল। মুহূর্তে সেই অতর্কিত ছোঁয়ায় নবনীর সারা শরীর থরথর করে কেঁপে উঠল। ঝমঝম করে পড়তে থাকা বৃষ্টির শব্দের মাঝে যেন সময় থমকে দাঁড়ালো। দিব্য মুখ সরিয়ে নিতেই নবনী অস্ফুট স্বরে পুনরায় কিছু বলার চেষ্টা করলে। দেখুন দিব্য পুনরায় একই কাজ করলো। তার পুরুষালী উষ্ঠদর দিয়ে দখল করে নিল নবনীর কোমল উষ্ঠজোড়া। তবে এবারে ছোঁয়া নিবেশ। নবনীর সমস্ত শরীর যেন অসাড় হয়ে এলো। অজানা আবেশে সে চোখ দুটো খিচিয়ে বুঝে ফেলল। দিব্য তাকে দু হাতে আলিঙ্গন করতে এক মুহূর্ত সময় নেয়নি। তার একটি হাত লতার মতো নবনীর কোমর পেঁচিয়ে তাকে আরও কাছে টেনে নিল। অন্য হাতটি নবনীর বাগাল বেসামাল এই পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করতে লাগলে নবনী। তার হাতের মুঠোয় পিষ্ট হতে লাগলো দিব্যর শার্টের কাপড়। আনিকা যখন দিব্যকে বারবার ঘরে এসে সবার
বসার অনুরোধ করছিলেন, দিব্য তা বিনয়ের সঙ্গে মানা করে দিয়েছিল। ক্লান্তিতে আনিকা ঘরে গিয়ে বসেছিলেন এবং কখন যে তার চোখ লেগে এসেছিল তিনি নিজেও টের পাননি। নবনীর একটু ছড়া গলার আওয়াজ কানে যেতেই তার তন্দ্রা ছুটে গেল। তড়িঘড়ি করে বারান্দায় এসে দাঁড়াতেই উঠোনের মাঝে মেয়ে আর জামাইকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে তিনি প্রচণ্ড লজ্জায় পড়ে গেলেন। তবে সেই লজ্জার আড়ালে কোথাও যেন এক চিলতে স্বস্তিও পেলেন তিনি। দ্রুত পায়ে আবার ঘরের ভেতরে চলে গেলেন তিনি। নবনীর মনে হচ্ছে সে দম বন্ধ হয়ে মারা যাবে। লোকটা তাকে মারতে চাইছে। আচমকায় শান্ত নবনী চটপট করে উঠতেই দিব্য থামল। নবনী বার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। তারপর জাজালো গলায় বলল, খবরদার আর একদম আমাকে ছোবেন না, নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি। এভাবে দয়া দেখিয়ে মন রাখার কোনো প্রয়োজন নেই আমার, ছাড়ুন আমাকে। কিন্তু দিব্য ওকে ছাড়ল না। চটপট করতে থাকা নবনীকে আরও শক্ত করে নিজের কাছে টেনে নিল। নবনীর কপালে নিজের কপাল ঠেকিয়ে বড় করে একটি শ্বাস নিল। গভীর কণ্ঠে বলল, শুধু দিয়ের জন্য কল করার হলে আমি কেন একবার ওর সাথে কথা বলতে চাইলাম না? দিব্য তালুকদার মাঝরাতে নিজের শাশুড়িকে পর্যন্ত কল করে মিথ্যে বলেছে, জাস্ট টু হিয়ার ইউর ভয়েস ফর এ মোমেন্ট। সাম ফিলিংস আর নেভার স্পোকেন লাউডলি। এবার বলো নবনী, এর মানে বোঝো বলো। নবনীর মনে হলো তার সর্বাঙ্গ যেন অবশ হয়ে আসছে। কাঁপতে থাকা পা দুটো আর শরীরের বার সইতে পারছে না। বুকের ভেতর হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি। কলরব বিছানায় বসে অস্থিরভাবে উসখুস করছে। আজ রাতে তাকে বাইরে যেতেই হবে, অথচ নিজানা তখন থেকেই বইয়ের উপর ঝুঁকে পড়ে আছে। তার ঘুমানোর কোনো নামগন্ধ নেই। কলরব খানিকক্ষণ অসহায়ের মতো তাকিয়ে থেকেই বিরক্তি মেশানো গলায় বলল, এত বড় কি হবে বলতো? একদিন তো সবাইকেই মরতে হবে। নিজানা বই থেকে দৃষ্টি না সরিয়েই শান্ত গলায় জবাব দিল, তুমি নিজেও তো একদিন মরে যাবে, তো চাইলে এখনই গিয়ে মরতে পারো। কলরব মুখ বাঁকিয়ে বলল, কিছু বললেই একদম খই ফোটে মুখে। পড়াশোনা ছাড়া দুনিয়ার আর কোনো কাজ কি পারিস তুই? কিচ্ছু তো পারিস না। আর এত সব হাবি যাবি বাল পড়ে শেষমেশ লাভটা কি? নিজে না এবার চোখ মুখ কুচকে বই থেকে মুখ তুললে তীব্র বিরক্তিতে বলল, সি, নিজের বাসাটা একটু সংযত করো। এসব কেমন বাসা তোমার? তো কি বলবো, সামান্য এক ক্লাস টেস্টে কয়েক নম্বর কম পেয়েছে বলে মানুষ ওইভাবে কাঁদে? এতটা সাইকোর মতো আচরণ কেউ করে? আমি আমার পুরো জীবনে কখনো এত কম নম্বর পাইনি। কলরব হো হো করে হেসে উঠল, আর আমি তো জীবনে কোনোদিন তোর মতো এত নম্বর পেয়েছি বলে মনে পড়ে না। আসলে এত নম্বর পেয়ে কী আনন্দ পাস তোরা? আসল মজা তো তখন যখন তুই 32 পাবি, স্যার দয়া করে 1 নম্বর বাড়িয়ে তোকে 33 করে দেবেন। সেই যে টেনে টেনে পাশ করার আনন্দ, তার কোনো তুলনা হয় না। নিজানা বিরক্তি নিয়ে কলরবের দিকে তাকালো। কলরব তখন নিজের মনেই হাসছে। ঠিক সেই মুহূর্তে ওর ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে অনন্ত অধৈর্য গলায় বলল, কিরে, তোর আসতে আর কতক্ষণ লাগবে? কলরব তৎক্ষণাৎ নিজানার দিকে একবার তাকিয়ে কণ্ঠস্বর গম্ভীর করে ফেলল। বেশ সাহস করে বলল, আসলে শরীরটা খুব একটা ভালো লাগছে না রে, মনে হচ্ছে বেশ জ্বর এসেছে গায়ে। অনন্ত বলল, তার মানে তুই কি আসবি না? কীভাবে আসি বল, তোরা তো অবিবাহিত, তোরা কি বুঝবি বইয়ের মর্ম? টেনশন নিস না, তোর ভাবি আমার খুব যত্ন নিচ্ছে। এই জ্বরের মধ্যে আমাকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দিচ্ছে না। সে খুব স্বামীভক্ত, সারাদিন চুমুর উপরে রাখে। তোরা একদম চিন্তা করিস না, বরং তোদের সবার এখন উচিত একটা করেই বিয়ে করে ফেলা। অনন্ত উপাস থেকে বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, শালা, তোকে রাতের বেলা কে গাঁজা খাওয়ালো? এসব কি আজে বাজে বকছিস? তুই না গেলে গান কি আমার নানি এসে গাইবে? তোর ভাবি শাকচুন্নি গিরগিটি পেতনির নাতনিদের হাত থেকেও আমাকে বাঁচিয়ে নিতে পারবে। সে থাকতে কিসের চিন্তা? তুই এখন রাখ তো, আমার ভীষণ মাথা ব্যথা করছে, একটু ঘুমিয়ে নেই। ফোনটা রেখে নিতেই কলরবের চোখ পড়ল নিজানোর উপর। সে তখন রাগে চোখে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে।
কলারব সেসবে একদমই পাত্তা দিল না, বরং গুনগুন করতে করতে ফোনটা বিছানায় রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। কিন্তু তার রেশ কাটতে না কাটতেই ফোনটা আবারও বেজে উঠল। কলরব বের হচ্ছে না দেখে নিজানা কৌতূহলবশত ফোনটা হাতে নিল। স্ক্রিনে অচেনা নাম্বার দেখে রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে এক মিষ্টভাষী নারী কণ্ঠ বেশি হলো, কলরব, তুমি কি আজকে একটু আমার সাথে দেখা করতে পারবে? আমার তোমার সাথে খুব জরুরি দরকার ছিল। নিজানা যেন আকাশ থেকে পড়ল, বুকটা কেমন কেঁপে উঠল তার। সে খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? ওপাশ থেকে উত্তর এলো, আমি ইরা। এটা কি কলরবের নম্বর নয়? আপনি কে? ইরা নামটা শোনা মাত্রই নিজানার কানে যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল এক অজানা আশঙ্কায়। ইরার বলা প্রতিটি শব্দ তার মাথায় বারবার বাজতে লাগলো। আজকেও দেখা করবে? তার মানে কি কলরব নিয়মিত এই মেয়ের সাথে দেখা করে? নিজানা আর ভাবতে পারল না। তার চোখের কোণগুলো মুহূর্তেই ভিজে উঠল। ওপাশ থেকে আবারও সে কণ্ঠস্বর বেশি হলো, হ্যালো, শুনতে পাচ্ছেন? দেখুন, আমার মনে হয় না এটা ভুল নম্বর। আপনি কি কুহু বলছেন? নিজানার কানে ওপাশের কথাগুলো পৌঁছালো ঠিকই, কিন্তু সে কোনো উত্তর দিতে পারল না। ঠিক সেই মুহূর্তে কলরব ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নিজানাকে ওভাবে কানে ফোন ধরে থতমত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা অবাক হলো। কপাল কুঁচকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কী ব্যাপার? কে ফোন করেছে? অভিক নাকি অনন্ত? নিজানার হাত থেকে ফোনটা ফসকে বিছানায় পড়ে গেল। কলরবই আচমকিতে চমকে উঠল। কিছুটা বিরক্ত হয়েই বলল, আশ্চর্য, তোর মনটা কোথায় থাকে বলতো? ফোনটা এভাবে ফেলে দিচ্ছিস যেন তোর বাবার টাকার সম্পদ, আর এভাবে আছিস কেন? কলরব নিচু হয়ে ফোনটা যেতেই নিজানা তাকে আটকে দিল। বেশ শান্ত গলায় প্রশ্ন করলো, তোমার এক্সের কি বিয়ে হয়নি? কলরব চমকালো, তবে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, না তো। যার জন্য আমাকে ছেড়ে গিয়েছিল সেই ছেলেটা শেষ পর্যন্ত ওকে ধোঁকা দিয়েছে, বিয়ে করেনি। মেয়েটা তো দুঃখে মরতেও গিয়েছিল, এখন অবশ্য একটু সুস্থ আছে, কিন্তু হঠাৎ এই কথা কেন? তাতে তোর কি? তুমি কি এখনও তার সাথে যোগাযোগ করো? কলরব বিরক্ত হয়ে বলল, কী সব বাজে বাজে বকছিস? হঠাৎই নিজানা হাত বাড়িয়ে কলরবের গলার কাছে টি শার্টটা খামছে ধরল। কলরব হকচকিয়ে গেল। এতক্ষণে তার নজরে পড়ল নিজানার চশমার আড়ালে থাকা সেই টলমলে চোখ দুটো। জল বাড়া তোর সেই দুটি চোখ যেন ফেটে পড়তে চাইছে। কলরব কিছু বুঝে ওঠার আগেই নিজানা বলে উঠল, মিথ্যে কেন বলছো? তুমি আজও তার সাথে দেখা করো, ওকে সান্ত্বনা দিতে যাও, তাই না? বলো, কেন মিথ্যে বললে? কলরব খুব সহজভাবে বলল, হ্যাঁ আমি গিয়েছিলাম, কিন্তু বাকি কথাটুকু আর শেষ করতে পারলো না কলরব। তার আগে নিজানা ডান হাতটা সজোরে এসে আশ্রয় পড়ল ওর গালে। নিজানা চিৎকার করে উঠল, চি কলরব, আমি ভাবতেও পারছি না তুমি এতটা নিচে নামতে পারো। কিভাবে পারলে তুমি এটা করতে? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না, সহ্য করতে পারো না, ঠিক আছে, আমি মেনে নিয়েছি, কিন্তু আমি তো তোমার বিবাহিত স্ত্রী, ন্যূনতম সম্মানটুকু তো দেখাতে পারতে। বিয়ে শব্দটার পবিত্রতা কি তোমার কাছে এতই তুচ্ছ? কলরবের মাথায় রক্ত ছড়ে গেল। একদিকে বিনা অপরাধে অনাকাঙ্ক্ষিত ঝড়, আর অন্যদিকে এমন কুরুচিপূর্ণ অভিযোগ। দুটো মিলিয়ে তার মেজাজ বিগড়ে গেল মুহূর্তে। নিজানার বাহু খামছে ধরে দাঁতের দাঁত চেপে বলল, তুই আমাকে মারলি? তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, আমি দেখা করেছি, তাতে তোর সমস্যা কি? কলরবের এই স্বীকারোক্তি যেন নিজানার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধল। তার ভেতরটা এক মুহূর্তের জন্য যেন ধুমড়ে মুচড়ে গেল। পা দুটো টলমল করে উঠল। কেমন অবলীলায় ছেলেটা সব স্বীকার করে নিলাম। নিজানা চোখের অশ্রু ভাত ভাঙল। সে ফুফিয়ে উঠে কাপা গলায় বলল, মাঝে মধ্যেই রাতে তুমি ঘরে থাকো না, অনেক রাত করে বাড়ি ফেরো, আবার কখন ফেরো তাও হয়তো জানি না। এই জন্য আমি ভাবতেও পারছি না কলরব, এসব করার আগে কি তোমার একবারও আমার কথা মনে পড়েনি? আমাদের সম্পর্কের কথা মনে পড়েনি? এমনকি কালকে রাতেও আল্লাহ, তোমাকে আমার ঘৃণা করতে ইচ্ছে করছে, আবার নিজ মুখে স্বীকার করছো। তুমি কি আসলেই মানুষ? কলরব হতভম্ব হয়ে গেল। হাত বাড়িয়ে কিছু বলতে নিলেই নিজানা ছিটকে সরে গেল ওর কাছ থেকে।
কলরব কিছু বলার জন্য মুখ খোলার আগে এসে ডুকরে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। নবনী যখন আলমারি থেকে দিব্যর পোশাক বের করে ওর দিকে বাড়িয়ে দিল, দিব্য তখন কিছুটা অবাকই হলো। সে তো এবার আসার সময় সঙ্গে বাড়তি কোনো পোশাক আনেনি। নবনী ওর চোখের ভাষা পড়তে পারলো। মুচকি হেসে বলল, আমি জানতাম আপনি আসবেন, তাই বাড়ি থেকে আপনার কাপড় গুছিয়ে এনেছিলাম। এত অবাক হওয়ার কি আছে? দিব্য মৃদু হেসে পোশাকগুলো হাতে নিল, বলল, বাহ, ওই সব ঝগড়া আর উত্তেজনার মধ্যে তুমি এসব মনে রেখেছিলে? তোমার বুদ্ধির জোর তো মানতেই হয়। আসলেই প্রশংসা করার মতো। হ্যাঁ, কান টানলে যে মাথা আসে, এতটুকু সাধারণ জ্ঞান তো সবারই থাকে। দিব্য ওর কথা ধরনের খানিকটা অবাক হয়ে ব্রু কুঁচকে তাকালো। নবনী ওর ভাবভঙ্গি দেখে হেসেই ফেলল। এরপর বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন দিয়ের দিকে একবার দৃষ্টি বুলিয়ে আলমারি থেকে নিজের জন্য একটা শাড়ি বের করলো। কিন্তু বের করার পরপরই সে খানিকটা বিপাকে পড়ে গেল। এই ছোট বাড়িতে অতিরিক্ত কোনো ঘর নেই। এখন দিব্যর সামনেই বা সে পোশাক বদলায় কিভাবে? দিব্য পরিস্থিতি বুঝতে পেরে সহজ গলায় বলল, তুমি পোশাক বদলে নাও, আমি ততক্ষণ বাইরে অপেক্ষা করছি। নবনী মাথা নেড়ে সায় দিলেন। দিব্য ঘর থেকে বেরিয়ে গেল। নবনীর শাড়ি বদলাতে খুব একটা সময় লাগলো না। দিব্য ঘরে ঢোকা মাত্রই সে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। খুব খিদে পেয়েছে ওর, অন্তত 1 কাপ চা তো খেতেই হবে। রান্নাঘরে ঢুকতেই নবনী দেখলো আনিকা সেখানে দাঁড়িয়ে আছেন। মাকে দেখা মাত্রই নবনী একটু অপ্রস্তুত হয়ে পড়ল। নিশ্চিত এখন মেয়ে জামাইয়ের কাণ্ড নিয়ে এক গাদা কথা শোনাবেন। নবনী মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল। আনিকা অবশ্য নিচু স্বরে জিজ্ঞেস করলেন, জামাই কি এখনো জেগে আছে? নবনী আলতো করে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর মায়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে শুধালো, তুমি এখনো ঘুমাওনি কেন আম্মু? আনিকা একটা দীর্ঘশ্বাস ফেলেই মেয়ের দিকে চাইলেন, বললেন, তুই কি খুব ঘুমানোর মতো কাজ করেছিস আজ? এই ফাগলামিগুলো কি সবসময় না করলেই নয়? যাকগে, সেসব কথা পরে হবে। এখন যেটা বলতে এসেছি শোন, জামাই কিন্তু ওর হাতে এক দানাও পেটে দেয়নি। খবরটা শুনে নবনী আকাশ থেকে পড়ল। চোখে মুখে একরাশ বিস্ময় নিয়ে বলল, আশ্চর্য, উনি কিছুই খাননি কেন? কে জানে দুপুরেও কিছু খেয়েছিলেন কি না। কি একটা বিড়ম্বনা। আম্মু, ঘরে কি এখন খাবার কিছু আছে? হ্যাঁ, রান্না তো করাই আছে, তুই বরং একটু গরম করে ঘরেই নিয়ে যা, আমি এখন শুতে যাচ্ছি। নবনী একটু বিরক্ত হয়ে বলল, আম্মু, তুমি কি স্পেশাল কিছু রান্না করনি? ওনাকে কি আমি এখন এসব সাধারণ খাবার দিয়ে খেতে দেব? অথচ আমাকে তো সারাদিন নীতি কথা শোনাও, আর এখন নিজে এসব কি করে বসে আছো? আনিকা আজ আর মেয়ের কথায় ছুটলেন না। সব কিছুর মাঝে তার খেয়াল ছিল না নবনীর চোখে দিব্যর জন্য এই সামান্য উদ্বেগটুকু দেখে তার মনটা প্রশান্তিতে ভরে উঠছে। তিনি একটু নরম হয়ে বললেন, আচ্ছা বাবা, ফ্রিজ থেকে কিছু বের করবো কিনা বল। নবনী তৎক্ষণাৎ বলল, আবার জিজ্ঞেস করছো কেন? জলদি বের করো, ঘরে কি ডিম আছে? আনিকা ফ্রিজের দরজা খুলে দেখতে বললেন, মাংস তো রান্না করাই আছে, এমনকি বিরিয়ানিও আছে কিছুটা। নবনী আশ্বস্ত হয়ে বলল, ও তাহলে ওগুলোই বের করে দাও, আমি ঝটপট গরম করে দিচ্ছি। আনিকা ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে নিলেন। নবনী তা গরম করে প্লেটে সাজিয়ে দিব্যর সামনে রাখলো। জিজ্ঞেস করলা, আপনি যে কিছুই খাননি, সেটা একবারও আমাকে বলেননি কেন? দিব্য মৃদু হেসে জবাব দিল, আসলে তেমন খিদে পাইনি তখন। আর তুমিই বা কষ্ট করে এখানে খাবার আনতে গেলে কেন? আমাকে ডাকলেই তো আমি গিয়ে খেয়ে নিতে পারতাম। নবনী আর তর্কে গেল না, শুধু সংক্ষেপে বললে, এখন খেয়ে নিন। দিব্য আর কথা বাড়ালো না। সত্যি বলতে দুপুরে ব্যস্ততায় খাওয়াটা একদমই হয়নি। তার খিদের চোটে পেটের ভেতরটা হাহাকার করছিল। নবনী ওর সামনে ধীর স্থিরভাবে বসল। দিব্য বিনা বাক্যে প্লেটের সবটা খাবার শেষ করলো। কিন্তু খাওয়া শেষ হতে তার মনের এক কোণে হঠাৎ অপরাধবোধ ছাড়া দিয়ে উঠল। নবনী তখন শান্ত মনে ঘুমন্ত দিয়ার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। দিব্য ওর দিকে তাকে আলতো করে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো তো? নবনী মাথা নেড়ে সায় দিয়ে বলল, এখন গিয়ে খেয়ে নেব। দিব্য আর কিছু বলতে পারলো না, বিব্রত বোধ করলো। নবনী ওর চোখের ভাষা দেখে ঠিকই বুঝলো যে লোকটা মনে মনে বেশ লজ্জিত হয়েছে। সে ঝটফট প্লেটগুলো গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল।
চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।